প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আলোচনা করছিলাম শব্দের শ্রেণীবিভাগ। আমরা আরও দুটি ক্লাস নিয়েছি এই শব্দের শ্রেণীবিভাগের উপরে। আজকে আমরা আলোচনা করব শেষ পর্ব নিয়ে। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো এবং আজকের ক্লাসটিতেও সাথে থাকবে। তোমাদের জন্যই আমাদের এই আয়োজন। তোমরা উপকৃত হলে আমাদের সার্থকতা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আলোচনায় যাই। তোমরা জানো আমাদের এই মাতৃভাষা বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। এ ভাষায় প্রায় ৩০ কোটি লোক কথা বলে। এটি একটি আধুনিক ভাষা, এটি পরিবর্তনশীল ভাষা। এ ভাষার রয়েছে সমৃদ্ধ শব্দভাণ্ডার। এই শব্দভাণ্ডার নিয়েই আমাদের আলোচনা। আমরা শব্দভাণ্ডারকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করছি। তো আমরা আগের ক্লাসগুলোতে আমাদের এই শব্দভাণ্ডারের দুটি বিভাগ নিয়ে আলোচনা করেছি, গঠনগত দিক থেকে বাংলা শব্দ এবং উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দ। নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো দেখেছ এবং আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব অর্থ অনুসারে বাংলা শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে নিশ্চয়ই উপকৃত হবে। তো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থানুযায়ী শব্দের শ্রেণীবিভাগ করতে পারবে। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দের সংজ্ঞায়ন করতে পারবে। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ চিনতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার পূর্বে একটা বিষয় তোমাদের জানাতে চাই। সেটা হলো, আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম গঠন অনুযায়ী বাংলা শব্দ দুই ভাগে বিভক্ত, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখেছো এবং আমরা বলেছি সাধিত শব্দ বিভিন্ন উপায়ে গঠিত হয়, বিভিন্ন রীতি অনুযায়ী ব্যাকরণের গঠিত হয়, যেমন সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির সাহায্যে গঠিত হয়ে থাকে। তো এই সাধিত শব্দগুলো সাধারণত দুই অর্থ পাওয়া যায়। সাধিত শব্দগুলোর দুই ধরনের অর্থ পাওয়া যায়। কিছু সাধিত শব্দ আছে যাদের গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই থাকে, আবার কিছু সাধিত শব্দ আছে যাদের গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ পরিবর্তিত হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সাধিত শব্দগুলো দুই রকম হয়ে যায়, যাদের গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এগুলোর গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন রকম হয়ে যায়। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আলোচনা করব অর্থানুসারে শব্দ। তো তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ এবং তোমরা লিখবে, ক্লাসটিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখবে খাতায় এবং পরবর্তীতে আবার প্র্যাকটিস করবে। তো তোমরা নিশ্চয়ই জানো অর্থানুসারে শব্দ কত প্রকার। চট করে লিখে ফেলো। অর্থানুসারে শব্দ 3 প্রকার। 1. যৌগিক শব্দ। 2. রূঢ় বা রূঢ়ি শব্দ। যোগরূঢ় শব্দ। আমরা এই অর্থানুসারে 3 ধরনের শব্দ নিয়ে আলোচনা করব এবং উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলো বুঝে নিব। প্রিয় শিক্ষার্থীরা, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। খেয়াল করব, ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়? মানে উৎপত্তিগত অর্থে, সৃষ্টি থেকে বা যেখান থেকে সৃষ্টি হয়েছে বা সৃষ্টি লগ্ন থেকে শব্দটার অর্থটা সেটা হলো ব্যুৎপত্তিগত অর্থ।
আর ব্যবহারিক অর্থ যখন একই রকম থাকবে সেই ধরনের শব্দগুলোকে আমরা বলবো যৌগিক শব্দ। আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝব। যৌগিক শব্দ, গঠনগত অর্থ, ব্যবহারিক অর্থ, আমরা উদাহরণগুলো খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দেয়া আছে নব যোগ অন্ন। এই শব্দটি গঠিত হয়েছে নবান্ন। এই নবান্ন শব্দটি সন্ধির রীতি অনুযায়ী গঠিত হয়েছে নবযোগ অন্ন। নবযোগ অন্ন দ্বারা নতুন ধানের উৎসবকে বোঝায়, আবার নবান্ন দ্বারা নতুন ধানের উৎসবকে বোঝায়। এই যে শব্দটার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হওয়ার কারণে এই শব্দগুলোকে আমরা বলছি কি শব্দ? যৌগিক শব্দ। যেমন দুহিতা যোগ স্ন, এটা প্রত্যয়ের রীতি অনুযায়ী গঠিত হয়েছে দৌহিত্র। এই দুহিতা মানে হলো কন্যার পুত্র বা নাতি, দৌহিত্র মানে কন্যার পুত্র বা নাতি। সমাসের রীতি অনুযায়ী নীল যে আকাশ, নীল আকাশ, নীল যে আকাশ মানে নীল রঙের আকাশ, আর নীল আকাশ মানেও নীল রঙের আকাশ। এই যে শব্দগুলোর গঠনগত অর্থ যা আছে ঠিক ব্যবহারিক অর্থ তাই রয়ে গেছে। এই ধরনের শব্দগুলোকে আমরা বলেছি যৌগিক শব্দ। আমরা একটা উদাহরণ দিই। যেমন আমরা বলি কৃষকেরা নবান্ন উৎসবে মেতেছে। এই নবান্ন মানে কি? নতুন ধানের উৎসবে মেতেছে। ঠিক নব অন্ন দ্বারাও নতুন ধানের উৎসবকেই বোঝাচ্ছে। তাইলে আমরা বুঝতে পারি যে উৎপত্তিগত অর্থ আর গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম, তাই এই শব্দগুলোকে আমরা বলবো যৌগিক শব্দ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আর এরপরে আমরা যাব রুরু বা রুরি শব্দে। ও উপসর্গ দ্বারা গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন রকম হয় সেসব শব্দকে রুরি শব্দ বলে। আমরা বলেছি যৌগিক শব্দে বলেছি উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন রকম, একই রকম, সেটা হচ্ছে যৌগিক। আর এখানে বলেছি প্রত্যয় ও উপসর্গ দ্বারা গঠিত শব্দটা গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি হবে? ভিন্ন রকম হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। রুরু বা রুরি শব্দ, গঠনগত অর্থ, ব্যবহারিক অর্থ, আর উদাহরণগুলো আমরা বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি প্র যোগ বিন, প্রবীণ। প্র একটা উপসর্গ, বিন শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠিত হয়েছে প্রবীণ। এটা উপসর্গ যোগে গঠিত হয়ে শব্দটা গঠিত হলো। এই যে শব্দটা দেখো, প্র মানে প্রকৃষ্ট রূপে, বিন মানে বিনা। তো এখানে প্রকৃষ্ট রূপে বিনা বাজান যিনি তাকে বোঝাচ্ছে। বিনা এক ধরনের বাদ্যযন্ত্র, যিনি ভালোভাবে বাদ্যযন্ত্র বিনাটা বাজাইতে পারেন তাকে বোঝাচ্ছে এখানে এই প্র যোগ বিন দ্বারা। কিন্তু যখন প্রবীণ শব্দটা গঠিত হয়ে গেছে, তোমরা এই প্রবীণ অর্থ কি বলবে? তোমরা কি বলবে এই প্রবীণ হচ্ছে সেই ব্যক্তি যে প্রকৃষ্ট রূপে বিনা বাজান? নিশ্চয়ই নয়। তোমরা কিন্তু তখন বলবে প্রবীণ মানে বয়োবৃদ্ধ ব্যক্তি। এই যে দেখো, উৎপত্তিগত বা গঠনগত অর্থটা যা ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু তার অর্থটা তা নয়, ভিন্ন রকম, অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তিকে বোঝাচ্ছে। এই যে গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন রকম হয়ে গেল, আর শব্দগুলো গঠিত হচ্ছে উপসর্গ দ্বারা আর কি দ্বারা? প্রত্যয় দ্বারা। এমন শব্দগুলোকে আমরা বলেছি রুরু বা রুরি শব্দ। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে যৌগিক শব্দও কিন্তু প্রত্যয় ছিল, তাহলে ওটা কেন যৌগিক শব্দ হলো? কারণ ওখানে গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক, এখানে কিন্তু গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক নয়। তেমনিভাবে তিল যোগ স্ন, এটা প্রত্যয় দ্বারা গঠিত, সংস্কৃত প্রত্যয়, স্ন যুক্ত হয়ে। তিল হচ্ছে তিলজাত দ্রব্য, এক ধরনের আমরা ফসল ফলাই তিল, তিল থেকে তেল হয়। তিলজাত স্নেহ পদার্থকে বোঝাচ্ছে। কিন্তু তৈল দ্বারা কি তোমরা শুধু তিল জাতীয় তেলকে বুঝো? নিশ্চয়ই নয়। তোমরা কিন্তু সকল তেলকেই বুঝে থাকো, যেমন সয়াবিন তেল, সরিষার তেল, সূর্যমুখীর তেল, আমাদের জ্বালানি তেল, নানান রকম তেলকে বুঝো। তাইলে তিলজাত তৈল দ্বারা তিলজাত
স্নেহ পদার্থকে না বুঝিয়ে অন্য সকল ধরনের তেলকে যখন বুঝাতে তখন কিন্তু তার গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক রইল না। তাই এই শব্দগুলো হলো আমাদের রুরো বা রুরি শব্দ। হস্তযোগ ইন, হস্ত মানে হাত, এই হস্তযোগ ইন দ্বারা বোঝাচ্ছে হাত আছে যার, কিন্তু ইন প্রত্যয়টা যুক্ত হওয়ার পরে যখন নতুন একটা শব্দ গঠিত হয়ে গেল হস্তি, তখন এই হস্তি দ্বারা কিন্তু নিশ্চয়ই হাতকে বোঝাবে না, এটা দ্বারা বোঝাচ্ছে শুধুমাত্র একটি পশুকে, এক ধরনের পশুকে। তোমরা নিশ্চয়ই হস্তি চিনো, মানে হাতি। তাইলে এই যখন আমরা দেখলাম শব্দগুলো গঠিত হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় দ্বারা, আর তার গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ যখন ভিন্ন রকম হয়ে যাচ্ছে, তখনই আমরা বলছি এই শব্দগুলোকে রুরো বা রুরি শব্দ। আশা করি তোমরা রুরো বা রুরি শব্দ বুঝেছো এবং যৌগিক শব্দের সাথে রুরো বা রুরি শব্দের পার্থক্যটাও বুঝে গেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার যাব যোগরুরো শব্দের সমাসযোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন রকম হয় সেসব শব্দকে রুরি শব্দ বলি। এখানে এসে যুক্ত হয়েছে একটা জিনিস, রুরো শব্দ আর রুরি শব্দের মধ্যে পার্থক্যটা হয়েছে ওখানে প্রত্যয় আর উপসর্গ দ্বারা গঠিত হয় রুরো বা রুরি শব্দে, আর এখানে গঠিত হয় কি দ্বারা? সমাস দ্বারা। তাহলে সমাসযোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন হয় তখনই তাদেরকে আমরা বলি যোগরুরো শব্দ। আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো প্রিয় শিক্ষার্থীরা, উপপদ বা বহুব্রীহি সমাসের যে উদাহরণগুলো আছে সেগুলো সাধারণত যোগরুরো শব্দের উদাহরণ হয়ে থাকে। আমরা এবার উদাহরণে যাব। যোগরুরো শব্দ উদাহরণগুলো আমরা খেয়াল করব ভালো করে। পরীক্ষায় কিন্তু তোমাদের উদাহরণগুলোই আসে, সংজ্ঞায়ন কিন্তু পরীক্ষায় আসবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা উদাহরণগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ শব্দটা গঠিত হয়েছে সমাসের রীতি অনুযায়ী। নীলকণ্ঠ যার অর্থ হলো গলা বা কণ্ঠের রং নীল যার, কিন্তু নীলকণ্ঠ যখন গঠিত হলো তখন কিন্তু তার অর্থ হয়ে গেছে মহাদেব বা শিবকে বুঝিয়েছে। নীলকণ্ঠ দ্বারা শুধুমাত্র মহাদেব বা শিবকে বোঝায়, কিন্তু নীলকণ্ঠ যার যখন সমাসের রীতি অনুযায়ী তার উৎপত্তিটা ওখান থেকে এসেছে তখন কিন্তু তার অর্থ হলো যার গলা বা কণ্ঠ রং নীল, সেই কণ্ঠ বা গলার রংটাকে বুঝিয়েছে। পঙ্কে জন্মে যা, পঙ্কজ, এই পঙ্কজ শব্দটা পঙ্কে জন্মে যা সমাসের রীতি অনুযায়ী গঠিত। পঙ্কে অনেক কিছুই জন্মে, পঙ্কে বা কাদায় বা বাড়িতে অনেক কিছুই জন্মে, কিন্তু পঙ্কজ দ্বারা কিন্তু শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝাচ্ছে। এই যে অনেক কিছু জন্মাচ্ছে কিন্তু এখানে শুধু পদ্মকে বোঝাচ্ছে, তাইলে কি গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক থাকলো? নিশ্চয়ই নয়। জল ধারণ করে এমন বস্তুকে কি বলে? জলদি। তাহলে জলদি আর জল ধারণ করে এমন বস্তু, তাহলে জল তো অনেক কিছুই ধারণ করে, পুকুর, খাল, বিল, নদী, নালা, হ্যাঁ, সমুদ্র, একটা গ্লাস, সেখানেও তো জল ধারণ করা যায়। তাহলে জল ধারণ করে যে এমন বস্তুকে জলদি বলেছি, কিন্তু এখন জলদির অর্থ যখন আমরা ব্যবহারিক অর্থ দেখব, জলদি দ্বারা শুধুমাত্র সমুদ্রকেই বোঝায়। এই যে শুধু সমুদ্রকে বোঝায়, এ কারণে এই শব্দটি তার গঠনগত অর্থের সাথে না থেকে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে সমাস দ্বারা গঠিত শব্দগুলো যখন তার গঠনগত অর্থের বাইরে গিয়ে অন্য অর্থ প্রকাশ করে, সেই শব্দগুলোকে আমরা বলবো যোগরুরো শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আরও একবার তোমাদের সামনে এই তিনটা বিষয়ের একটু পার্থক্যটা বুঝিয়ে দিই। যৌগিক শব্দে, এখানে যৌগিক শব্দটা সমাস সাধিত হোক অথবা উপসর্গ প্রত্যয় সাধিত হোক, যেভাবেই হোক না কেন তার গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক থাকবে। আর রুরো বা রুরি শব্দের ক্ষেত্রে ঘটিত হবে কি দ্বারা? উপসর্গ প্রত্যয় দ্বারা। তার গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক হবে না, ভিন্ন হবে। আর যোগরুরো শব্দ এসে কি হবে? শুধুমাত্র সমাস দ্বারা গঠিত শব্দগুলোর মধ্যে যদি গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন হয় তখনই তাদেরকে আমরা বলবো যোগরুরো শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো তোমরা ভালো করে উদাহরণগুলো প্র্যাকটিস করবে, চর্চা করবে, কেননা পরীক্ষায় তোমাদের উদাহরণগুলো থেকেই প্রশ্ন আসে। যেমন আমরা দুটি প্রশ্ন আলোচনা করতে পারি। আমরা প্রশ্নগুলো একটু দেখব এবং নিজেরা চেষ্টা করব উত্তর করতে। বহু নির্বাচনী প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। নিচের কোনটি রুরো বা রুরি শব্দের উদাহরণ? নবান্ন, আকাশ, প্রতিদিন, প্রবীণ। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণের আলোচনা থেকে যা জেনেছো তার আলোকে সঠিক উত্তরটি বাছাই করার চেষ্টা করতেছ। তো আমরা রুরো বা রুরি শব্দের সংজ্ঞা কি বলেছি? প্রত্যয় বা উপসর্গ দ্বারা গঠিত শব্দ হতে হবে। তাহলে খেয়াল করো এখানে কোন শব্দটা প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে বা উপসর্গ দ্বারা গঠিত হয়েছে।
এটাও গঠিত হয়েছে, এটাও গঠিত হয়েছে। প্রতিও ওটা উপসর্গ, প্র একটা উপসর্গ। তাহলে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই প্রবীণ শব্দটির দ্বারা ওই যে আমরা বলেছিলাম প্রকৃষ্ট রূপে বীণা বাজান যিনি, প্রবীণ। হ্যাঁ, কিন্তু প্রবীণ শব্দটির অর্থ কিন্তু প্রকৃষ্ট রূপে যিনি বীণা বাজান তাকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে বয়োবৃদ্ধ ব্যক্তি। এই যে উপসর্গ দ্বারা গঠিত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করছে, তাই এই শব্দটি হবে আমাদের সঠিক উত্তর। এরপরের প্রশ্নটিতে যাই। পঙ্কজ কোন ধরনের শব্দ? মৌলিক শব্দ, তৎসম শব্দ, যুগল শব্দ, রূঢ় শব্দ? তো পঙ্কজ শব্দটি পঙ্কে জন্মে যা সমাসের রীতি অনুযায়ী গঠিত। তাহলে সমাসের রীতি অনুযায়ী গঠিত শব্দ যদি গঠনগত অর্থের বাইরে গিয়ে অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলি? নিশ্চয়ই তোমরা জানো, যোগরূঢ় শব্দ। সঠিক উত্তর দেখো, যোগরূঢ় শব্দ। তো এভাবে পরীক্ষায় তোমাদের জন্য প্রশ্ন আসবে, তাই কাজেই ভালো করে তোমরা বিষয়টি বারবার ভিডিওটি দেখবে এবং তোমরা অনুশীলন করবে। তোমাদের অনুশীলনের জন্য এই ইউটিউবে যখন এই ক্লাসটি থাকবে, ইউটিউবের তোমরা একটা লিঙ্ক থাকবে প্রশ্নের সমাধান করার, প্রশ্ন যুক্ত করে দেওয়া হবে তোমাদের ডেসক্রিপশন বক্সে। তো তোমরা চেষ্টা করবে উত্তর দিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যা আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছ। তোমরা ভিডিওটি বারবার রিপিট করে দেখবে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো এই ক্লাসের মাধ্যমে, ক্লাসটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে, এই প্রত্যাশা রইল। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।